দীর্ঘ শুনানির পর আজ 17 নভেম্বর বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। আর তারই সাথে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাকেও মৃত্যুর সাজা শোনানো হয়েছে। আর এরই সাথে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের সমস্ত ব্যক্তিগত সম্পত্তিকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হলো। 2024-এর 1 জুলাই বাংলাদেশ জুড়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল এবং সেই ছাত্র আন্দোলনের উপর বাংলাদেশের তৎকালীন প্রশাসন জল্লাদের হাসি হেসে যে নির্মম নিপীড়ন শুরু করেছিল, যে নিপীড়নে বাংলাদেশের নিরীহ 1400 ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর সাজা আজ ঘোষিত হলো। বাংলাদেশের এই ক্রাইমস ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের যে অসংখ্য পরিবার তাদের স্বজনকে হারিয়েছিল, সেই সমস্ত পরিবার আজ কিছুটা হলেও শান্তি পেল, তারা স্বস্তির শ্বাস ফেলল। যদিও তারা এই শাস্তির ঘোষণাতেই সন্তুষ্ট নয় যথেষ্টভাবে। আর এরই সাথে বাংলাদেশে নতুন করে ব্যাপকভাবে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ আওয়ামী লীগ দল ইতিমধ্যেই তারা আগামীকাল দেশ জুড়ে হরতাল ডেকেছে এবং তারা এই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন শুরু করবে বলে তারা জানিয়েছে। আর এই হরতাল শুরু হলে বাংলাদেশে যে প্রধান দলগুলি রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের বিরোধী বিএনপি এবং জামাত, তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। তারপর থেকে দেশ যত সময় এগিয়েছে, বাংলাদেশের সরকার ধারাবাহিকভাবে এই মুক্তিযোদ্ধার পরিবারদেরকে একাধিক সুযোগ দিয়েছে চাকরিতে সংরক্ষণ। এমনকি একবিংশ শতকে এসেও যখন অধিকাংশ মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে, তার পরিবারের সন্তানেরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছে। এমনকি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা পর্যন্ত রাষ্ট্রীয় চাকরির সংরক্ষণের সুবিধা ভোগ করে এসেছে। এরই প্রতিবাদে বাংলাদেশে ধীরে ধীরে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছিল। 2024 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম এই আন্দোলনের সূত্রপাত করে। আর ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গোটা বাংলাদেশে অল্প দিনের মধ্যেই এই আন্দোলন দাবানলের আকার ধারণ করে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের সর্বত্র একেবারে নিচুতলার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শহরের বিত্তশালী অভিজাত, নাট্যশিল্পী, কবি, সাহিত্যিক প্রত্যেক স্তরের মানুষ এই আন্দোলনে তারা এগিয়ে আসে, সরকার বিরোধী তারা দাবি দাওয়া পেশ করতে থাকে। কিন্তু এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উপরে হাসিনা সরকার নিষ্ঠুরভাবে এক স্বৈরাচারী শাসকের ভূমিকা পালন করে এই আন্দোলনে কণ্ঠরোধ করার চেষ্টা করে। পুলিশ তখন জল্লাদের ভূমিকা পালন করে বাংলাদেশকে মৃত্যুর উপত্যকায় পরিণত করার চেষ্টা করে। একের পর এক নিরীহ ছাত্রের উপরে গুলিবর্ষণ শুরু হয়। এতে বাংলাদেশে প্রায় 1400 আন্দোলনকারীর মর্মান্তিক মৃত্যু হয়। তাতেও সরকার কোনোভাবেই ছাত্র নেতাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে প্রস্তুত হয়নি। এমনকি তার যে সিদ্ধান্ত অর্থাৎ সংরক্ষণ নীতি পরিবর্তনের বিষয়ে সরকার কোনো সদর্থক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেনি। আন্দোলনের পারদ যখন একদিকে চড়তে থাকে, সরকার অপরদিকে চেষ্টা করে এই আন্দোলনকে কণ্ঠরোধ করা, এই আন্দোলনকে পুরোপুরি দমন করার। তারই চেষ্টায় নিরস্ত্র যুবক আবু সাঈদ পুলিশকে উদ্দেশ্য করে যখন গুলি করতে আহ্বান করে, পুলিশ এই নিরীহ কাপুরুষের মতো আবু সাঈদের বুকের উপরে গুলি করে প্রকাশ্যে রাজপথে খুন হয় আবু সাঈদ। আর এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশকে আর ধরে রাখা যায়নি। ফলে অবস্থা উত্তরোত্তর হাতের নাগালের বাইরে যেতে শুরু করে। আন্দোলন ছাত্রদের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। এই আন্দোলন ক্রমশ সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক স্তরের মানুষও এই আন্দোলনে রুশে ওঠে। বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা আবু সাঈদের পুলিশের গুলিতে খুন হওয়ার দৃশ্য দেখার পর তারা তাদের স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলে। কাতারে কাতারে মানুষ আন্দোলনে সামিল হয়। তারা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দিকে জনস্রোতে পৌঁছতে থাকে। ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে এবং পুলিশ তারা ক্ষমতা হারাতে শুরু করে। দেশের মানুষ তখন আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়। এই আন্দোলনকারীরা একটার পর একটা প্রতিরোধকে উপেক্ষা করে তারা এগোতে থাকে বাংলাদেশের ঢাকা শহরের হাসিনার যে আবাস ভবন, গণভবনের দিকে এগোতে থাকে। এই সময় অবস্থা বেগতিক দেখে দেশের
সামরিক বাহিনী শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেয় দেশ ত্যাগ করবার জন্য, কারণ ইতিমধ্যেই দেশের ক্ষুব্ধ আন্দোলনকারীরা তখন গণভবন প্রায় ঘিরে ধরার উপক্রম। সেই অবস্থায় শেখ হাসিনা দেশের সেনা কপ্টারে চড়ে দ্রুততার সঙ্গে তখন ভারতবর্ষের ত্রিপুরাতে এসে ল্যান্ড করে। তারপরে দিল্লি সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান হাসিনা এবং সেই ৫ই আগস্ট ২০২৪ সাল থেকে এখনো পর্যন্ত তিনি দিল্লি সরকারের রাজনৈতিক আশ্রয়েই রয়েছেন। আর এরই মধ্যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল শেখ হাসিনার এই মানবতা বিরোধী অন্যায়ের তারা তদন্ত শুরু করে এবং বিচার প্রক্রিয়া শুরু করে। হাসিনা দেশ ছাড়ার পর দেশে এক রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থায় বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এবং বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করেন। এই সময়ে গোটা দেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভে টগবগ করে ফুটছে। এমনকি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান, যাকে আওয়ামী লীগ সরকার জাতির নায়ক বলে মনে করত, তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শুরু করে। গোটা দেশ জুড়ে যে কয়েক হাজার মূর্তি নির্মাণ করেছিল সরকার শেখ মুজিবুর রহমানের, সাধারণ মানুষ তারা ক্ষোভ উগড়ে দিতে একটার পর একটা মূর্তিকে ভূপাতিত করে ভেঙে চুরমার করে দেয়। এইখান থেকেই স্পষ্ট বুঝতে পারা যায় গোটা দেশের মানুষের প্রতিক্রিয়া। মানুষ শেখ হাসিনা সরকারের এই অন্যায়, নিপীড়ন এবং প্রতিবাদী আন্দোলনকারীর উপর এই যে বর্বর জুলুম, এই জুলুমকে তারা তীব্রভাবে ঘৃণা করেছে এবং তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এই বছরের গোড়ার দিকে আমরা ১২ দিনের বাংলাদেশ সফর করেছি, আর এই সফরকালীন সময়ে আমরা বাংলাদেশের নানান স্তরের মানুষের সঙ্গে কথা বলেছি এবং তাদের প্রতিক্রিয়াকে বোঝার চেষ্টা করেছি। সেখানে সাধারণ রিকশাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বুদ্ধিজীবী, আইনজীবী, সমস্ত স্তরের মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল আমরা ঘুরেছি। চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে শুরু করে আমাদের এই মেহেরপুর সীমানা অঞ্চল, ঢাকা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা গেছি, দেখেছি বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়ালে কি পরিমাণ সেখানে স্লোগান লেখা ছিল এই হাসিনা সরকারের বিরুদ্ধে। সেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি মানুষের যে ক্ষোভ, তার যে দ্রোহ, মানুষের যে ক্রোধ সরকারের বিরুদ্ধে কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বিশেষ করে সরকারের বাংলাদেশের এই আন্দোলনকারীদেরকে খুন করে বাংলাদেশকে শ্মশানে পরিবর্তন করার যে নৃশংস মানসিকতা, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং একেবারে তৃণমূল স্তরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আজকের এই রায় ঘোষণার পর বাংলাদেশে নতুন করে এক রাজনৈতিক সংকট শুরু হচ্ছে, কেন আমরা ইতিমধ্যেই জানি বাংলাদেশে বিএনপি বর্তমানে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করছে। অন্যদিকে জামাতও কিন্তু বিএনপির সঙ্গে একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। জামাতও বর্তমানে বাংলাদেশে এক শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে। অন্যদিকে নতুন করে আওয়ামী লীগ, তারাও রাজনৈতিক ক্রিয়াকলাপ তারা শুরু করেছে। যদিও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না বলে এই তত্ত্বাবধায়ক সরকার জানিয়েছে। কিন্তু আজ যখন শেখ হাসিনাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ঘোষণা করলো, তখন আওয়ামী লীগ দলের পক্ষে জানানো হয়েছে আগামীকাল তারা গোটা দেশে হরতাল করবে এবং এই রায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করবে। এমনকি এখানেই তারা থেমে থাকতে চায়নি। তারা জানিয়েছে ফেব্রুয়ারি মাসে যে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ দলকে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয়, এই আন্দোলনকে তারা আরো ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাবে। ফলে বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। প্রশ্ন এখন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলাকে বজায় রাখতে পারবে কিনা, নাকি বাংলাদেশে আবারও একটা অভূতপূর্ব সংকট শুরু হয়। কারণ বিএনপি, জামাত এবং